অংশগ্রহণ করবেন ভোলা ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের অনুগ্রহ যে আজকে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি এই মহান সংসদে, আমি এর জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনার কাছে বাড়তি সময়ের আবেদন জানিয়ে বক্তব্য শুরু করছি। মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অভিহিত করেছেন। আমাদের প্রিয় নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছিলেন, আপসের নেত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সর্বোপরি গত 16 বছরের শাসনকে তিনি ফেসিবাদী শাসন হিসাবে বর্ণনা করেছেন। এর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় স্পিকার, আপনার মাধ্যমে প্রথমেই এই সংসদের সামনে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, যিনি ছিলেন আমাদের আনন্দের অনুঘটক, আমাদের সাহসের প্রেরণা, আমাদের বিজয়ের মহানায়ক, যিনি ছিলেন বাকশালের গোরখোদক, যিনি ছিলেন সবুজ বিপ্লবের কাব্য কিষাণ, বাংলাদেশের অসম্পূর্ণ এবং সংকীর্ণ একটি জাতীয়তাবাদের বিপরীতে যিনি আমাদেরকে একটি সার্বজনীন সমাধান দিয়ে গিয়েছিলেন। একজন নেতা পৃথিবীর সবচাইতে হাস্যকর বক্তব্য রেখেছিলেন। পাহাড়িদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা সবাই বাঙালি হয়ে যাও। কাউকেই বাঙালি হতে হয়নি, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একই পরিচয়ে আবদ্ধ করার জন্য দেশপ্রেমের শ্রেষ্ঠ দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের জন্য রেখে গেছেন। শুধু তাই নয়, দেশ, মাটি, জীবন, ধর্ম, শিক্ষা ও বোধের আলোয় গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি, তিনি তাকে লালন করেছেন। আমাদের পররাষ্ট্রনীতিকে নির্দিষ্ট চৌহদ্দি থেকে বের করে এনে তিনি সার্বজনীন করেছিলেন। আমি স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বলেছিলেন, বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাহিরে আমার আর কোনো ঠিকানা নেই। যিনি বলেছিলেন, ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের সাবেক কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিক বলেছিলেন, বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, উৎপাদন, উন্নয়ন এবং গণতন্ত্রে বেগম খালেদা জিয়া যদি আর কোনো অবদান নাও রাখে, শুধু বাংলাদেশের নারী শিক্ষার জন্য যে ভূমিকা রেখেছিলেন তার জন্য তিনি বাংলাদেশের চিরস্মরণীয় হয়ে থাকবেন। বন্ধুরা আমার, আমি সম্মান জানাচ্ছি আমার প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে মনোনয়ন দিয়ে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং রাজনীতির খোলা হাওয়ায় যিনি বড় হয়েছিলেন, রাষ্ট্রপতি পিতার উদার স্রোত দ্বারা যার বুকে বহমান, প্রধানমন্ত্রী মায়ের লৌহ দৃঢ়তা যার প্রকৃত স্বভাব, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্বকে নিশ্চিত করার জন্য নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়েছিলেন, যাকে আমরা স্বপ্ন দেখেছিলাম সাথে নিয়ে গণতন্ত্রের অভিষেক উদযাপন করব। জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার চরপেশন মনপুরার ভোটারদের প্রতি এবং সকল স্তরের জনগণের প্রতি, যারা আমাকে এর আগে কখনো নির্বাচনে পায়নি, কিন্তু প্রথমবারই আমাকে পেয়ে তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। বিশেষ করে বরিশাল বিভাগের সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছে। আমি বরিশাল বিভাগের নির্বাচনী প্রচারণায় যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের স্টেজে আজকের প্রধানমন্ত্রীকে আমার চরপেশন মনপুরার 4টি বিষয় বলেছিলাম, বিশেষ করে ভোলা জেলা সম্পর্কে। একটি বিষয় ছিল, ভোলা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, আর ভোলা থেকে আরো বিচ্ছিন্ন হচ্ছে মনপুরা সহ আরো অনেকগুলো দ্বীপ, যেখানে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমি বলেছিলাম ভোলার চরপেশনকে মাথায় রেখে যাতে একটি মেডিকেল কলেজ স্থাপন করে দেয় ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে।
এটা আমি আমার প্রধানমন্ত্রীকে সেদিন স্টেজে বলেছিলাম। আরো বলেছিলাম ভোলা বরিশাল ব্রিজের জন্য ভোলার দামাল ছেলেরা নদী সাঁতার কেটে ঢাকায় এসে অনশন করছিল, এই জন্য ভোলা বরিশাল ব্রিজের কথা বলেছিলাম। আরো বলেছিলাম চরপেশন মন্ত্র হচ্ছে নদী ভাঙ্গন কবলিত একটি জনপদ, যেখানে নদী ভাঙ্গন রোধ করার জন্য টেকসই প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন। বিশেষ করে গোটা ভোলা জেলাকেই যদি বাঁচাতে হয় তাহলে টেকসই প্রকল্প হাতে নিতে হবে, পাশাপাশি বেড়িবাঁধ দিতে হবে এবং মনপুরায় কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সরবরাহকে নিরবিচ্ছিন্ন করতে হবে এবং ভোলা চরপেশন মনপুরা প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এই চরপেশন মনপুরাকে সাস্টেনেবল। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, আরেকটু বাড়িয়ে দিতে পারলে ভালো হতো। যাই হোক, আমরা ঢাকা থেকে যখন রওনা দেই এই ভাঙা পর্যন্ত, ফরিদপুরে ভাঙা পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে যেতে পারলো, ভাঙার পরে রাস্তা আসলেই ভাঙা। কিন্তু প্রায় 30টি নির্বাচনী আসনের অসংখ্য জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে। অতএব ঢাকার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এই রাস্তাকে 6 লেনে উন্নীত করার আবেদন থাকলো আজকের এই মাননীয় সংসদের মাননীয় স্পিকারের মাধ্যমে এই মহান সংসদে। বন্ধুরা আমার, আরেকটি বিষয় হচ্ছে যে যদি ঢাকার উপর থেকে আমরা ট্রাফিক এবং কমিউটার চাপ কমাতে চাই তাহলে খুলনা, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চিটাগং এই রুট যদি চালু করা যায় তাহলে ঢাকার উপরে ট্রাফিক এবং কমিউটারের প্রেসার কমে যাবে ভবিষ্যতে। এই জন্য ভোলা বরিশাল ব্রিজ এবং ভোলা লক্ষ্মীপুর ব্রিজের মাধ্যমে এই হাইওয়েটি করা সম্ভব। যাই হোক, আমি সংসদের একটি বক্তব্যের উপর দৃষ্টি আলোকপাত করতে চাই। গত সপ্তাহে সম্মানিতা নারী সাংসদ একটি বক্তব্য রেখেছিলেন মব কালচারের বিপক্ষে। আমরা লক্ষ্য করলাম মবের বিরুদ্ধে যখন বক্তব্য রাখছিলেন তখন ট্রেজারি বেঞ্চের উল্টো দিক থেকে টেবিল চাপিয়ে সাধুবাদ জানানো হয়েছিল, উৎসাহ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সন্দিহান হই তখন যখন আমি চিন্তা করি যে ভোটের আগে আমি যখন এই চাঁদাবাজ এবং কথিত মাদক ব্যবসায়ীদের বিপক্ষে বক্তব্য রাখতাম তখন চাঁদাবাজরাও হাততালি দিত এবং মাদক